হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজকে আমরা তোমাদের এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারস থেকে ফিজিক্যাল সায়েন্সের আরও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার অর্থাৎ লাইট যে চ্যাপ্টারটা রয়েছে, আলো চ্যাপ্টার, সেখান থেকে আমরা সাজেশনের সমস্ত কোশ্চেনের আনসার আজকের ক্লাসে প্রোভাইড করব। তোমরা জানো তোমাদের যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে তোমাদের এমসিকিউ দুটো এবং ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেনের ক্ষেত্রে দুটো কোশ্চেন তোমাদের জিজ্ঞাসা করা হয়। শর্ট আনসার টাইপ কোশ্চেন 2 মার্কসের একটা প্রশ্ন আসে এবং লার্জ আনসার টাইপ কোশ্চেন 3 মার্কসের দুটো কোশ্চেন আসে, অর্থাৎ টোটাল 12 নম্বরের কোশ্চেন কিন্তু তোমাদের এই আলো চ্যাপ্টার থেকে আসে। তো এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং এই চ্যাপ্টার থেকে যদি তোমরা সমস্ত প্রশ্নের আনসারগুলো করতে পারো তাহলে সেক্ষেত্রে আলটিমেটলি তোমাদের ফিজিক্যাল সায়েন্সের রেজাল্ট যেটা সেটা কিন্তু অনেকটা বেটার হবে। তাহলে চলো প্রত্যেকটা কোশ্চেনের আনসার আমরা পরপর দেখে নেব। দেখো, প্রথম যেটা আমরা করব সেটা হচ্ছে এমসিকিউ রয়েছে। এমসিকিউ বলে নয়, এখানে 1 মার্কসের কোশ্চেন রয়েছে, সেগুলো আমরা পরপর দেখে নেব। কিন্তু তোমাদের বেটার হবে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যেটা টেস্ট পেপার রয়েছে সেটা তোমরা বের করো এবং পেজ নাম্বার হচ্ছে 1068, এটা ওপেন করো, তাহলে তোমাদের ক্লাস করতে কিন্তু সুবিধে হবে। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন দেখো, অবতল দর্পণের বস্তুর বিভিন্ন অবস্থানে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য সম্পর্কিত। এখানে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বিভিন্ন পজিশনে তোমাদের বস্তু বলে দেবে, প্রতিবিম্বের আকার এবং তার সঙ্গে প্রতিবিম্বের যেটা বৈশিষ্ট্য, এই তিনটে পোর্শন তোমরা মনে রাখবে। যেমন ধরো, যদি কোনো বস্তুকে অসীম দূরত্বে রাখা হয় তাহলে সেক্ষেত্রে বস্তু অতি ক্ষুদ্র হয়, মানে অনেকটা খর্বাকার হয় এবং সেক্ষেত্রে সৎ এবং অবশিষ্ট হয়। এটা হচ্ছে প্রতিবিম্বের প্রকৃতি। একই রকমভাবে বক্রতা কেন্দ্রের বাইরে রাখলে, বক্রতা কেন্দ্রে রাখলে, দেখো বক্রতা কেন্দ্রে যখন রাখা হয় এটা একটা স্পেশাল কেস, যেখানে কি হয় বস্তুর আকার প্রতিবিম্বের আকারের সমান হয়, তার জন্য এক্ষেত্রে বিবর্ধন যেটা সেটা কিন্তু m=1 এবং সদ ও অবশিষ্ট হয়। পরপর দেখবে একদম ফোকাস পর্যন্ত দেখো বস্তু যেটা প্রতিবিম্ব সেটা সদ এবং অবশিষ্ট হয়। এরপর যদি ফোকাস থেকে আরও আমরা কাছে নিয়ে আসি, যেমন ধরো ফোকাস ও মেরুর মাঝে যদি রাখা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বস্তুর প্রতিবিম্ব অসৎ এবং সমশীর্ষ হয়ে যায়। তাহলে এরকম প্রত্যেকটা পজিশনে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে এবং প্রতিবিম্বের যেটা বৈশিষ্ট্য সেটা তোমরা মনে রাখবে। এরপরে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, এখানে বলা হয়েছে যে বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। তোমরা জানো যে ফোকাস দৈর্ঘ্য F বক্রতা ব্যাসার্ধ R/2, তাই না? তাহলে F=R/2, বা এটাকে আমরা লিখতে পারি কীভাবে লেখা যায়, R=F×2, তার মানে 2F। এরপরে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, গোলীয় দর্পণের ব্যবহারিক প্রয়োগ। এখানে তোমরা যেটা করবে সেটা হচ্ছে প্রথম ব্যবহারটা দেখো, দাড়ি কামানোর সময় অবতল দর্পণ ব্যবহার করা হয়। প্রথমে আমরা অবতল দর্পণ মানে কনকেভ মিররের যেগুলো ব্যবহার সেগুলো দেখব। নেক্সট দেখো, দন্ত চিকিৎসকরা মানে ডেন্টিস্টরা অবতল দর্পণ ব্যবহার করেন। তাছাড়া দেখো ওই যে টর্চ, সার্চ লাইট, মোটর গাড়ির হেডলাইটে কিন্তু অবতল দর্পণ ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে মেন ব্যবহার। আর উত্তল দর্পণ বা কনভেক্স মিররের ক্ষেত্রে প্রথম ব্যবহারটা ভীষণ ইম্পর্টেন্ট। মোটর গাড়ি, স্কুটার, এই সমস্ত যানবাহনের ভিউ ফাইন্ডার হিসাবে উত্তল দর্পণ বা কনভেক্স মিরর ব্যবহার করা হয়। এছাড়া রাস্তার মধ্যে যেগুলো বাতিস্তম্ভ থাকে সেখানেও কিন্তু উত্তল দর্পণের ব্যবহার আমরা দেখতে পাই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, দেখো এখানে প্রশ্নটা ছিল দেখো যে উত্তল লেন্সে গঠিত প্রতিবিম্বের বিভিন্ন অবস্থানের জন্য বৈশিষ্ট্য। তাহলে বিভিন্ন পজিশন এবং প্রতিবিম্বের যেটা প্রকৃতি সেটা তোমাকে মনে রাখতে হবে। যেমন দেখো, অসীমে রাখলে বস্তু সৎ আর অবশিষ্ট হয় প্রতিবিম্বটা। 2F দূরত্বে, F দূরত্বে, F থেকে 2F এর মধ্যে কি হয়, ফোকাস দূরত্বে রাখলেও কি হয়। দেখো এই সবগুলো কিন্তু সৎ এবং অবশিষ্ট। তারপর দেখো 6 নম্বর যেটা পজিশন, আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝে যখন রাখা হয় তখন কিন্তু বস্তু দেখো মানে বস্তুর প্রতিবিম্ব অসৎ এবং সমশীর্ষ হয়। মানে এক্ষেত্রে দেখবে যেগুলো এক্সেপশন রয়েছে, এক্সেপশনাল যেটা কন্ডিশন সেগুলো কিন্তু মানে তোমরা ভালো মতোভাবে করবে। এরপরে কোয়েশ্চেন নাম্বার 5, দেখো উত্তল এবং অবতল লেন্সের ব্যবহারিক প্রয়োগ। উত্তল লেন্সের ক্ষেত্রে দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি মানে হাইপারমেট্রোপিয়াতে যে চশমা দেওয়া হয় সেই চশমার ক্ষেত্রে কিন্তু উত্তল লেন্স বা কনভেক্স লেন্স ব্যবহার করা হয়। ক্যামেরায় বিবর্ধক কাঁচ হিসাবে, অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্রে উত্তল লেন্স ব্যবহৃত হয়। আর অবতল লেন্স বা কনকেভ লেন্স মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টি বা স্বল্প দৃষ্টির চিকিৎসায় ব্যবহার করা হয়। আর গ্যালিলীয় দূরবীক্ষণ যন্ত্রে অবতল লেন্স ব্যবহৃত হয়। যাই হোক, প্রথম পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। এরপরে কোয়েশ্চেন নাম্বার 6টা আমি এখানে লিখিনি, তার কারণ কোয়েশ্চেন নাম্বার 6-এ বলা হয়েছিল যে তোমরা জানো ডেল্টা যেটা I1 + I2 - A,
এই সূত্র থেকে যে সমস্ত গাণিতিক সমস্যাগুলো করা যায় সেগুলো কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। কোশ্চেন নাম্বার 7 বলা হয়েছে যে পরম প্রতিসরাঙ্ক আর আপেক্ষিক প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্ক মানে কোনো একটি মাধ্যমের সাপেক্ষে অপর কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে প্রথম মাধ্যমটির সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমটির আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলে। আর পরম প্রতিসরাঙ্ক মানে শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলে। তার মানে পরম প্রতিসরাঙ্ককে আমরা লিখতে পারবো যে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই জড় মাধ্যমে আলোর বেগ। এই পরম প্রতিসরাঙ্ক থেকে কিন্তু তোমাদের 1 মার্কসের নিউমেরিক্যাল প্রবলেমও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। কোয়েশ্চেন নাম্বার 8-এ চলে যাও। কোয়েশ্চেন নাম্বার 8-এ বলা হচ্ছে স্নেলের সূত্র কোথায় প্রযোজ্য হয় না। দেখো, যখন লম্ব আপতন হয় মানে আপতন কোণ যখন 0 ডিগ্রি তখন কিন্তু স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। কোয়েশ্চেন নাম্বার 9, মানব চক্ষু দৃষ্টি মানে ত্রুটি যেটা সেটা নিরসনের জন্য ব্যবহৃত লেন্সের প্রকৃতি। প্রথম ত্রুটি হচ্ছে দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া, যেখানে উত্তল লেন্স ব্যবহার করা হয়। এরপরে হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়া, যেখানে অবতল লেন্স ব্যবহার করা হয়। আর প্রেস বায়োপিয়ার ক্ষেত্রে বাইফোকাল লেন্স ব্যবহার করা হয়। কোয়েশ্চেন নাম্বার 10-এ জিজ্ঞাসা করা হয়েছিল বর্ণালীর ক্ষেত্রে প্রান্তিক বর্ণ দুটি কী কী। তোমরা জানো বেনিয়া সহকলা, তাহলে লাল এবং বেগুনি এই দুটো হবে প্রান্তিক বর্ণ। কোয়েশ্চেন নাম্বার 11 এখানে বলা হয়েছে যে দৃশ্যমান আলোকপট্টির বিভিন্ন তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য। দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য মানে মিটারে তোমরা যদি বের করতে চাও তাহলে 4 × 10⁻⁷ মিটার থেকে 8 × 10⁻⁷ মিটার পর্যন্ত, আর ন্যানোমিটারে করলে 400 থেকে 800 ন্যানোমিটার। তাহলে এই ছিল MCQ এর কোশ্চেন। এরপরে নেক্সট আমরা ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব। এখানে তোমরা দেখে নাও পরপর। লেন্সের আলোক কেন্দ্রগামী কোনো আলোকরশ্মির চ্যুতি কত? আনসার হবে দেখো 0 ডিগ্রি। কোয়েশ্চেন নাম্বার 2, শূন্য বা বায়ু মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন? তার কারণ হচ্ছে সকল আলোকরশ্মি একই বেগে গতিশীল থাকে। কোয়েশ্চেন নাম্বার 3, দৃশ্যমান আলোর ক্ষেত্রে কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি? বিক্ষেপণ সবচেয়ে বেশি বেগুনির, আর সবচেয়ে কম মনে রাখবে লাল আলোর। আলোর কোন ধর্মের জন্য আকাশ নীল দেখায়? আলোর বিক্ষেপণ। সরল ক্যামেরাতে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? আনসার হবে উত্তল লেন্স। কোয়েশ্চেন নাম্বার 6, জলের মধ্যে থাকা বুদবুদ কী ধরনের লেন্সের মতো আচরণ করে? অপসারী লেন্স বা অবতল লেন্স। একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করলে, যে কোনো দর্পণকেই যখন জলে নিমজ্জিত করা হয় তখন তার ফোকাস দৈর্ঘ্যের কোনোরূপ কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য কিন্তু অপরিবর্তিত থাকে। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 8-এ চলে যাও। কোশ্চেন নাম্বার 8-এ বলা হচ্ছে যে দেখো এখানে একটি অবতল দর্পণে বক্রতা কেন্দ্রে রাখা বস্তুর প্রতিবিম্বের বিবর্ধন, যেহেতু প্রতিবিম্ব বস্তুর আকারে সমান হয় তার জন্য বিবর্ধন কিন্তু 1 হবে। কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে যাওয়ার সময় আলোকরশ্মির এখানে প্রতিসরণ ঘটে এবং দুবার প্রতিসরণ ঘটে। কোনো মাধ্যমে আলোর বেগ যদি দেখো এই কোশ্চেন নাম্বার 10 এবং কোশ্চেন নাম্বার 11 এটা একটু নোট করে রাখো, আমি একটু পরেই তোমাদের সঙ্গে আলোচনা করব। তার আগে দেখো কোশ্চেন নাম্বার 12, দুটি মাধ্যমে প্রতিসরণের সময় লম্ব আপতনের ক্ষেত্রে আলোকরশ্মির কৌণিক চ্যুতি 0 ডিগ্রি। আর ভেরি শর্ট আনসার টাইপের মধ্যে শেষ কোশ্চেন, মানবদেহে ভিটামিন ডি তৈরিতে কোন রশ্মি সাহায্য করে? আনসার হবে অতিবেগুনি রশ্মি। এবার কোশ্চেন নাম্বার 10 আর কোশ্চেন নাম্বার 11 আমরা চলে যাব। দেখো আমি এখানে দেখিয়েছি 1.10-এ বলা হয়েছে কোনো মাধ্যমে আলোর বেগ যদি 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হয় তাহলে প্রতিসরাঙ্ক কত? প্রতিসরাঙ্ক মিউ মানে তোমরা জানো c/v। তাহলে c হচ্ছে শূন্যস্থান আলোর বেগ মানে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর ওই মাধ্যমে আলোর বেগ বলে দেওয়া হয়েছে, সেটা আমরা বসালাম, এটা কেটে যায়, তাহলে 3কে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 1.5। তাহলে এটা হচ্ছে প্রতিসরাঙ্ক। কোয়েশ্চেন নাম্বার 11-এ বলা হচ্ছে যে প্রতিসরাঙ্ক বলে দিয়েছে 1.5, তাহলে ওই মাধ্যমে আলোর বেগ কত হবে? তাহলে যেহেতু প্রতিসরাঙ্ক মিউ মানে হচ্ছে শূন্যস্থানে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ, তাহলে মিউ ইজিক্যাল টু যদি c/v হয় তাহলে v কত হবে? v ইজিক্যাল টু হয়ে যাবে c/μ। তাহলে c/μ, তাহলে c শূন্যস্থান আলোর বেগ, মিউ প্রতিসরাঙ্ক বসালাম, তাহলে 3কে 1.5 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে হয়ে যাবে 2, তাহলে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা হবে আনসার। এরপরে এসএকিউ যেগুলো কোশ্চেন রয়েছে সেগুলো দেখে নেব। প্রথম কোশ্চেন, উত্তল লেন্সের মুখ্য ফোকাসে চিত্রসহ সংজ্ঞা লেখো। এখানে তোমরা লিখবে উত্তল লেন্সের ক্ষেত্রে লেন্সের প্রধান অক্ষে সমান্তরালভাবে আলোকরশ্মি একগুচ্ছ আলোকরশ্মি লেন্সের প্রতিসরক তলে আপতিত হয়ে প্রতিসরণের পর ওই রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে ওই লেন্সের
আর প্রধান বা মুখ্য ফোকাস বলে। মাঝের যে পোর্শনটা রয়েছে সেটা কিন্তু তোমরা লিখবে না, এটা অবতল মানে লেন্সের ক্ষেত্রে যখন বলবে সেটা তখন তোমরা মেনশন করবে, আদারওয়াইজ এই জায়গাগুলো কিন্তু তোমরা স্কিপ করবে। তাহলে এখান থেকে শুরু করে এতটা লিখবে, লেখার পরে এই জায়গাটা লিখবে এবং চিত্রে তোমরা প্রথম যে চিত্রটা দেওয়া হয়েছে সেটা তোমরা দেখাবে। কোশ্চেন নাম্বার 2 বলা হচ্ছে গোলীয় দর্পণে মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। মুখ্য ফোকাস মানে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি গোলীয় দর্পণে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে দর্পণে আপতিত হলে প্রতিফলনের পর রশ্মিগুলি অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, আর উত্তল দর্পণের ক্ষেত্রে মনে হয় কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে, সেই নির্দিষ্ট বিন্দুকেই বলা হয় ওই দর্পণের মুখ্য ফোকাস বা ফোকাস বিন্দু। ছবিটা তোমাদের দেখায় তাহলে ক্লিয়ার হয়ে যাবে। অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হচ্ছে, সেটা হচ্ছে এফ। দেখো এটাও মিলিত হয়েছে প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে, এটাও মিলিত হয়েছে, সবগুলো প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, সেটা হচ্ছে মুখ্য ফোকাস বা ফোকাস বিন্দু। উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো এটা আপতিত হওয়ার পর এদিকে চলে যায়, এটা এরকমভাবে এসে এরকমভাবে প্রতিফলিত হয়ে যায়, এটা এরকমভাবে এসে প্রতিফলিত হয়ে দূরে সরে যায়। তাহলে এই রশ্মিগুলো এই রশ্মি এটা কখনো কিন্তু মিলিত হবে না, তাই জন্য এগুলোকে পিছন দিকে বর্ধিত করা হয়েছে। পিছন দিকে বর্ধিত করলে এখানে এই বিন্দুতে মিলিত হয়। তাহলে এই বিন্দুটাকে বলবো আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস বা ফোকাস বিন্দু। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। দেখো কোশ্চেন নাম্বার 3, এখানে কোশ্চেনটা আমি মেনশন করে দিয়েছি। একটি অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। মানে যেটা F=R/2 বা R=2F, সেটা তোমরা করবে। তোমরা যে কোনো টেক্সট বই থেকে এই আনসারটা করতে পারো। এরপরে কোশ্চেন নাম্বার 4, একটি লেন্স উত্তল না অবতল সেটা স্পর্শ না করে কি করে শনাক্ত করবে? সেই লেন্সটাকে নিয়ে ওই লেন্সের কাছাকাছি আঙুল রেখে উল্টো দিক থেকে দেখতে হবে। ওই আঙুলের এবার প্রতিবিম্ব আমরা লক্ষ্য করব, যদি প্রতিবিম্ব সমশীর্ষ আর যদি বড় হয় তাহলে লেন্সটা হবে উত্তল, আর যদি ছোট হয় তাহলে জানবো সেই লেন্সটা হচ্ছে অবতল। এরপরে কোশ্চেন নাম্বার 5-এ চলে যাব। কোশ্চেন নাম্বার 5-এ বলা হচ্ছে দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন? প্রথম পোর্শনটা দেখো, সূর্যরশ্মি ভূপৃষ্ঠে আসার আগে অনেকটা পথ বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যেতে হয়। এবার বায়ুমণ্ডলে যাওয়ার সময় বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণা, গ্যাসের অণু সূর্যালোকের কি করে? বিক্ষেপণ ঘটায়। আমরা জানি আলোর বিক্ষেপণের মাত্রা তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক, বা আমরা সোজাসুজি যেটা বুঝছি সেখান থেকে সেটা হচ্ছে যে এখানে তরঙ্গদৈর্ঘ্য যদি বাড়ে তাহলে বিক্ষেপণটা কম হবে, আর তরঙ্গদৈর্ঘ্য যদি কম হয় তাহলে বিক্ষেপণটা বেশি হবে। এবার দৃশ্যমান আলোগুলোর মধ্যে দেখি লাল আলো যেটা, সেটা তরঙ্গদৈর্ঘ্য যেহেতু সবচেয়ে বেশি তাহলে বিক্ষেপণটা সবচেয়ে কম হবে। এবার নীল বা বেগুনি আলো যেহেতু তরঙ্গদৈর্ঘ্য কম তাহলে সেগুলোর কী হবে? বিক্ষেপণ বেশি হবে এবং চারিদিকে ছড়িয়ে পড়ে। এবার খেয়াল করো যে এই নীল বা বেগুনি এই দুটোর যেহেতু তরঙ্গদৈর্ঘ্য কম, বিক্ষেপণটা বেশি হয়, তাহলে এই দুটো আমাদের চোখে পড়ার কথা, বেগুনিটা বিশেষ করে চোখে পড়ার কথা, কিন্তু বেগুনি না হয়ে নীলটা দেখায়। তার কারণ হচ্ছে যে আমাদের চোখ যেটা, সেটা বেগুনি অপেক্ষা নীল বর্ণের আলোতে বেশি সংবেদনশীল বা সেন্সিটিভ, তার জন্য কিন্তু আমরা আকাশটাকে নীল দেখি। নেক্সট কোশ্চেন নাম্বার 6 বলা হচ্ছে অতিবেগুনি আর গামা রশ্মির ক্ষতিকারক প্রভাব। অতিবেগুনির ক্ষতিকারক প্রভাব হচ্ছে চোখের রেটিনাকে নষ্ট করে দিতে পারে, এছাড়া ত্বকে লাগলে স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। আর নেক্সট অতিবেগুনি হলো এবার গামা রশ্মির ক্ষতিকারক প্রভাব, এটা দেখো জীবন্ত কোষকে ধ্বংস করে দেয়, এছাড়া সংশ্লিষ্ট অংশে ক্যান্সার রোগ কিন্তু ঘটায়। কোশ্চেন নাম্বার 7-এ চলে যাব। আলোর বিচ্ছুরণ কাকে বলে? দেখো প্রিজম বা অন্য কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের দ্বারা সাদা বা কোনো বহুবর্ণী আলোর প্রতিসৃত হয়ে বিভিন্ন যে মৌলিক বর্ণ বা উপাদান যে বর্ণ রয়েছে সেই বর্ণগুলোতে আলোর যে ভেঙে যাওয়া, সে ভেঙে যাওয়ার ঘটনাকে বলা হয় বিচ্ছুরণ। আর এই আলোর বিচ্ছুরণের একটা প্রাকৃতিক দৃষ্টান্ত তোমরা লিখবে যে রংধনু, আকাশে যে রংধনু গঠিত হয় বা রামধনু গঠিত হয়, এটা হচ্ছে আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ বা দৃষ্টান্ত। এরপর দেখো কোশ্চেন নাম্বার 8 যেটা, সেখানে বলা হয়েছে যে বিবর্ধক কাঁচ হিসাবে উত্তল লেন্সকে কীভাবে ব্যবহার করা হয়। দেখো উত্তল লেন্সের ক্ষেত্রে যেহেতু কম ফোকাস দৈর্ঘ্যের একটা উত্তল লেন্সের মধ্যে যদি ফোকাস দূরত্বের মধ্যে কোনো বস্তুকে রাখা হয় তাহলে বস্তুর সমশীর্ষ অসৎ এবং বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যায়। তাহলে এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে যে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব যত কম হয়
প্রতিবিম্বের বিবর্ধনও তত বেশি হয়। তাহলে এই ধর্মটাকে কাজে লাগিয়ে বিবর্ধক কাঁচ বানানো যায়। তোমরা যেরকমভাবে লেখা আছে সেরকমভাবে তোমরা পুরোটা আনসারটা লিখবে। লেখার পর দেখো এখানে চিত্র দেওয়া হয়েছে, চিত্র থেকে আমি তোমাদের একটু এক্সপ্লেন করব। এখানে দেখো এ বি হচ্ছে বস্তু, এই যে এ বি রয়েছে এটা হচ্ছে বস্তু। এবার এই বস্তু থেকে একটা আলোকরশ্মি প্রথমত প্রধান অক্ষের সমান্তরাল এরকমভাবে গিয়ে এরকমভাবে কিন্তু প্রতিসৃত হয়। একই রকমভাবে আরও একটা আলোকরশ্মি দেখো আলোক কেন্দ্র দিয়ে সোজাসুজি বেরিয়ে যায়। এবার এই দুটো হচ্ছে অপসারী আলোকরশ্মি, তার জন্য কী করতে হবে, এইগুলোকে পিছন দিকে মানে এটাকে এবং এটাকে পিছন দিকে বর্ধিত করতে হবে। যেহেতু এই দুটো আলোকরশ্মি কোনোদিন মিলিত হবে না, তার জন্য পিছন দিকে বর্ধিত করার পর আমরা কী পাচ্ছি, একটা বিন্দু পাচ্ছি, সেটা হচ্ছে B1। এবার এখান থেকে প্রধান অক্ষের ওপর আমরা লম্ব টানবো, সেটা হচ্ছে A1। তাহলে A1 B1 যেটা আমরা পেলাম সেটাই কিন্তু এই যে AB সেই বস্তুর একটা প্রতিবিম্ব আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এরকমভাবে তোমরা আনসারটা কিন্তু লিখবে। এরপরে নেক্সট কোশ্চেন আমরা চলে যাব, যে 9 নম্বর কোশ্চেন, সেখানে বলা হচ্ছে একটি আলোকরশ্মি কাঁচের ওপর 45 ডিগ্রি কোণে আপতিত হয়ে 30 ডিগ্রি কোণে প্রতিসৃত হয়, কাঁচের প্রতিসরাঙ্ক কত? তাহলে আপতন কোণ 45 ডিগ্রি, প্রতিসরণ কোণ 30 ডিগ্রি। প্রতিসরাঙ্ক মিউ মানে তোমরা জানো সাইন আই বাই সাইন আর, তাহলে সাইন 45 ডিগ্রি বাই সাইন 30 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি তোমরা মান জানো 1/√2 বাই সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে 1/2। এবার ক্যালকুলেশনটা করো, ক্যালকুলেশন করলে কিন্তু তোমাদের আনসার চলে আসবে। তাহলে মিউ ইজ ইকুয়াল টু তোমরা পেয়ে যাচ্ছ এখানে দেখো 1.414। তাহলে দেখো এখানে আমরা এই কোশ্চেনের আনসার পেয়ে যাচ্ছি। দেখো কাঁচের প্রতিসরাঙ্ক মানে হচ্ছে 1.414, এখানে 414 এটা হবে আনসার। এরপরে নেক্সট কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নাম্বার 10 বলা হয়েছে যে সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য লেখো। এখানে দেখো তোমরা চাইলে পুরোটাই লিখতে পারো। এখানে মেইন যে পোর্শন সেটা হচ্ছে মেন পয়েন্ট হচ্ছে পর্দায় সদ অবশিষ্ট আর বস্তুর আকারের সমান প্রতিবিম্ব তৈরি হয় যখন বস্তুকে কি করা হয়, দেখো লেন্সের ফোকাস দৈর্ঘ্যের চেয়ে দ্বিগুণ দূরত্বে রাখা হয়। আর যদি 2f এর থেকে বেশি দূরত্বে রাখা হয় তাহলে সদ অবশিষ্ট এবং তার সঙ্গে বস্তুর চেয়ে ছোট প্রতিবিম্ব তৈরি হয়। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 11, এখানে সিগন্যালে লাল আলো ব্যবহার করা হয় কেন, বা সিমিলার টাইপের একটা কোশ্চেন হতে পারে যে বিপদ সংকেতে লাল আলোর মানে লাল বর্ণের আলো ব্যবহার করা হয় কেন। দুটোর ক্ষেত্রে কিন্তু একই কনসেপ্ট, দুটোর আনসার তোমরা একই জিনিস লিখতে পারবে। দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর দেখো তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, আর আমরা জানি যে যার তরঙ্গদৈর্ঘ্য যত বেশি তার বিক্ষেপণ তত কম। তাহলে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি, তার মানে বিক্ষেপণটা সবচেয়ে কম, ফলে এটি কিন্তু সকলের দৃষ্টি আকর্ষণ করে। সেই কারণে বিপদ সংকেতে, যেহেতু এটা বিপদ সংকেত আছে, তোমাদের এই কোশ্চেনটা রয়েছে সিগন্যালে, তাহলে তোমরা লিখবে সেই কারণে সিগন্যালে লাল আলো ব্যবহার করা হয়। এরপরে আমরা যেগুলো লার্জ আনসার টাইপ কোশ্চেন রয়েছে সেগুলো পরপর দেখে নেব। প্রথম প্রশ্ন বলা হচ্ছে প্রিজমে আলোকরশ্মি প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে চ্যুতি কোণের মান ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A। এটা তোমরা আশা করি তোমাদের যে টেক্সট বই রয়েছে সেখান থেকে পেয়ে যাবে। আর আমি যেভাবে লিখেছি তোমরা চাইলে এটা লিখতে পারো, এখান থেকে তোমরা লিখবে। এবং দেখো আমি চিত্র দিয়েছি মাঝখানে, এরকমভাবে মাঝখানে তোমরা চিত্রটা অঙ্কন করবে। অঙ্কন করার পর আরও পোর্শন রয়েছে দেখো, পুরোটা তোমরা এরকমভাবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাকে, এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এই প্রমাণটা তোমরা লিখবে। এবং বাড়িতে কিন্তু অবশ্যই তোমরা বারবার কিন্তু এটা প্র্যাকটিস করবে, তবেই কিন্তু তোমরা সঠিকভাবে পরীক্ষায় করে আসতে পারবে। এরপরে কোয়েশ্চেন নাম্বার 2, আয়ত ঘনাকৃতি কাঁচের মধ্য দিয়ে সাদা আলোর বিচ্ছুরণ ঘটে না কেন, বা যে কোশ্চেনটা তোমাদের এবিটিএ টেস্ট পেপারের মধ্যে রয়েছে। কোশ্চেন নাম্বার 2, সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোকরশ্মির প্রতিসরণের ক্ষেত্রে দেখা হয় যে আপতিত রশ্মি আর নির্গত রশ্মি এই দুটো রশ্মি পরস্পরের সমান্তরাল হয় কেন। এখানে আয়ত ঘনাকৃতিক কাঁচ ফলক তার মানে কি, আয়ত ঘনাকৃতিক কাঁচ ফলক যদি হয় তাহলে সেটাকে আমি সর্বসম দুটো সমান ত্রিভুজ, এই সমান ত্রিভুজের সমন্বয়ে আমরা ভাবতে পারি। এবার এই প্রিজম দুটির প্রতিসরক তলগুলি পরস্পরের সমান্তরাল আর ভূমিগুলি পরস্পরের বিপরীত দিকে থাকে। এটার ভূমি এইদিকে, এটার ভূমি রয়েছে এইদিকে। এবার প্রথমে প্রিজমের এবি প্রতিসারক তলে আপতিত সাদা আলোর বিচ্ছুরণ ঘটে এবং 7টি বিভিন্ন বর্ণের আলোয় ভেঙে যায়। কারণ কি, কারণ হচ্ছে কাঁচ মাধ্যমে বিভিন্ন বর্ণের আলোর বেগ আলাদা আলাদা হয় বা বিভিন্ন হয়, তাই তাদের প্রতিসরণ কোণও বিভিন্ন। এরপর দ্বিতীয় তলে কাঁচ থেকে বায়ুতে প্রতিসরণের সময় বিভিন্ন বর্ণের আলোগুলি তাদের আপতন কোণের সমান কোণে প্রতিসরিত হয়। ফলে দেখো বিভিন্ন বর্ণের, পরের পাতায় চলে যাব,
দেখো এখানে মিস হয়ে গেছে, এখানে লিখবে তোমরা যে বিভিন্ন বর্ণের রশ্মিগুলি পুনরায় সংযোজিত হয়ে সাদা আলো উৎপন্ন করে, যা আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হয়। তাই আয়তঘনাকৃতি কাঁচফলকে সাদা আলোর বিচ্ছুরণ ঘটে না। বা যে কোশ্চেনটা তোমাদের ছিল সেরকমভাবে তোমরা লিখতে পারবে যে এক্ষেত্রে আপতিত এবং নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল হয়। এবং চিত্রটা তোমরা অঙ্কন করবে, যেহেতু এখানে মিস হয়ে গেছে। যদি তোমাদের অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে বা ইউটিউবে যেটা কমিউনিটি সেকশন সেখানে কিন্তু আমি পোস্ট করে দেব। এরপরে কোশ্চেন নাম্বার 3-তে চলে যাব। উত্তর লেন্সে কোন শর্তে সৎ অবশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করবে তা চিত্র সহ দেখাও। আমি এখানে ছায়ার বই থেকে দেখিয়েছি, ছায়া টেক্সট বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমাদের কাছে যে টেক্সট বই রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা আনসারটা লিখতে পারবে। দেখো এখানে মেন পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে দ্বিগুণ ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্ব, তার মানে F1 এবং দেখো F1 এবং F1 ড্যাশ এর মাঝে যদি রাখা হয় কোনো বস্তুকে, তাহলে সেক্ষেত্রে বস্তুর কি হয়, অবশীর্ষ এবং বিবর্ধিত এবং তার সঙ্গে সৎ প্রতিবিম্ব গঠিত হয়। এরপরে নেক্সট কোশ্চেনে চলে যাব, কোশ্চেন নাম্বার 4। এখানে কোশ্চেনটা ছিল যেটা সেটা হচ্ছে দীর্ঘদৃষ্টি ত্রুটি বা হাইপারমেট্রোপিয়া কি, আর এটাকে কীভাবে প্রতিকার করা যায়। দেখো যে দৃষ্টিতে হাইপারমেট্রোপিয়া মানে দূরের দৃষ্টি, তাহলে দূরের দৃষ্টিটা ঠিক থাকে, যেটা ঠিক থাকে সেই হিসেবে নামকরণ করা হয়। যেমন ধরো হ্রস্ব দৃষ্টি, তার মানে কাছের দৃষ্টি যেটা সেটা ঠিক থাকে আর দূরের দৃষ্টিটা খারাপ। একই রকমভাবে দীর্ঘ দৃষ্টি মানে দূরেরটা ঠিক থাকে, তার মানে দূরের দৃষ্টি ঠিক আছে, তাহলে কাছের দৃষ্টি ব্যাহত আছে, এটাকে বলছে হাইপারমেট্রোপিয়া। এক্ষেত্রে চোখের সামনে কোনো বস্তু থাকলে তার প্রতিবিম্ব রেটিনায় সৃষ্টি না হয়ে রেটিনার পিছনে গঠিত হয়। প্রতিকার হচ্ছে যে উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে এই ত্রুটি দূর হয়। এবং চিত্র সাহায্যে তোমরা যদি আনসারটা করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের যে কোনো টেক্সট বই থেকে তোমরা চিত্র কিন্তু পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 5-এ চলে যাব। এখানে কোশ্চেন নাম্বার 5-এ তোমাদের একটা গাণিতিক সমস্যা রয়েছে যে বায়ুতে আলোর বেগ, বায়ু মাধ্যমে আলোর বেগ বলা হয়েছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এবং হীরকের মধ্যে দিয়ে যেটা আলোর বেগ সেটা হচ্ছে 1.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে হীরকের প্রতিসরাঙ্ক কত? প্রতিসরাঙ্ক মানে হচ্ছে মিউ, আর আমরা মিউ বের করার সূত্র জানি যে শূন্যস্থান আলোর বেগ বাই হীরকে বা ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে এটাকে আমরা লিখলাম, লেখার পর 10⁸ কেটে যাবে, 3কে তুমি 1.25 দিয়ে ডিভাইড করবে, পেয়ে যাবে 2.4, অর্থাৎ হীরকের প্রতিসরাঙ্ক হবে 2.4। এটা হচ্ছে তোমার এই প্রশ্নের আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 6 বলা হয়েছে যে উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো। এখানে অভিসারী ক্রিয়াটা তোমরা আশা করি দেখতে পাচ্ছ যে উত্তল বা অবতল লেন্সকে অসংখ্য ছোট ছোট প্রিজমের সমষ্টি ধরা হয়। উত্তল লেন্সের ক্ষেত্রে প্রিজমগুলির ভূমি লেন্সের অক্ষের দিকে থাকে, তাই না? লেন্সের যেটা প্রধান অক্ষ এটা, সেই প্রধান অক্ষর দিকেই কিন্তু ছোট ছোট যে প্রিজম আমরা যদি ভাবি তাহলে প্রত্যেকটা প্রিজমের যেটা ভূমি সেটা কিন্তু ওই লেন্সের প্রধান অক্ষের দিকেই কিন্তু থাকে। তাই প্রধান অক্ষের সমান্তরালভাবে আপতিত যে কোনো ছোট প্রিজমের ওপর আপতিত হলে প্রতিসরণের পর সেই আলোটা প্রিজমের ভূমির দিকে বেঁকে যায়। আমরা জানি আপতনের পর যখন প্রতিসরণ ঘটে তখন যে কোনো রশ্মি প্রিজমের ভূমি যেদিকে আছে সেদিকে বেঁকে যায়। ফলে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ উত্তল লেন্স এখানে সমান্তরাল রশ্মিগুচ্ছকে অভিসারী রশ্মিগুচ্ছে রূপান্তরিত করে, তাই উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় এবং এটাই হচ্ছে অভিসারী ক্রিয়া। পাশে তোমাদের চিত্র দেখানো হয়েছে, এই চিত্রটা তোমরা অঙ্কন করবে। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ দেখো কোনো সমবাহু প্রিজমে আলোকরশ্মি প্রতিসরণের চ্যুতিকোণ বলেছে 40 ডিগ্রি, আর প্রিজমের মধ্যে দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল হলে প্রথম পৃষ্ঠে আপতন কোণ কত? রশ্মি যেটা চ্যুতিকোণ ডেল্টা সেটা জানো তোমরা I1 + I2 - A। প্রিজমের যেটা প্রতিসরক কোণ, যেহেতু সমবাহু প্রিজম তার জন্য প্রতিসরক কোণ হবে 60 ডিগ্রি, আর চ্যুতিকোণ ডেল্টা বলেছে 40 ডিগ্রি, তার জন্য আমরা 40 বসালাম। এবার I1 + I2, দেখো এখানে আমি দুটোই I1 লিখেছি, যেহেতু প্রিজমের মধ্যে দিয়ে সমানভাবে যাচ্ছে ভূমির সমান্তরাল তার জন্য আপতন কোণ এবং যেটা নির্গমন কোণ সেটা কিন্তু একই হয়, তার মানে দুটোই কিন্তু একই, তাহলে দুটোকে আমি I1 ধরতে পারি। তাহলে 2I1 - 60, এবার 60টাকে এইদিকে নিয়ে আসো, তাহলে -60 হয়ে যাবে +60, তাহলে 2I1 পেয়ে যাচ্ছি দেখো 40 আর 60 যোগ করলে 100, তাহলে I1 যেটা আমরা পেয়ে যাচ্ছি 50 ডিগ্রি। তাহলে এটাই তোমার আনসার, তার জন্য তোমরা অবশ্যই লিখে দেবে
যে প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণ 50 ডিগ্রি। এরপরে কোয়েশ্চেন নাম্বার 8 দেখো, বলা হচ্ছে কোনো উত্তল, এখানে অবশ্যই তোমরা উত্তল কথাটি লিখবে। উত্তল লেন্স থেকে 20 সেমি দূরে 10 সেমি উচ্চতার কোনো বস্তু রাখলে লেন্সটি থেকে 30 সেমি দূরে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। প্রতিবিম্বের উচ্চতা নির্ণয় করো। বস্তুর দূরত্ব, প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ডেটাগুলো তোমাকে ভালোমতোভাবে লিখতে হবে। ইউ হচ্ছে 20 সেন্টিমিটার, প্রতিবিম্বের দূরত্ব ভি মানে 30 সেন্টিমিটার, বস্তুর উচ্চতা 10 সেন্টিমিটার। বিবর্ধন মানে তোমরা জানো যেটা, সেটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, তাহলে 30/20, তার মানে তুমি পেয়ে যাচ্ছ 1.5। এবার প্রতিবিম্বের উচ্চতা হচ্ছে h2। আমরা জানি প্রতিবিম্বের উচ্চতা যদি h2 হয় তাহলে বিবর্ধনের আরও একটা সূত্র হচ্ছে যে এখানে আমরা h2/h1 লিখব, তাই না। h2 মানে হচ্ছে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা, আর নিচে হচ্ছে h1 মানে হচ্ছে বস্তুর উচ্চতা। তাহলে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, তার মানেই তো বিবর্ধন, তাহলে এইভাবে লিখতে পারি। এবার h2 মানে তোমরা জানো না, সেটা বের করতে হবে। h1 মানে তোমরা এখনই পেয়েছো, এই দেখো 10 সেন্টিমিটার, তাহলে 10 বসাবে, সমান বিবর্ধন মানে আমি এখনই বার করলাম 1.5, সেটা বসাবো। তাহলে h2 সমান কত হয়ে যাবে, 10টা গুণ হয়ে যাবে। 10টা গুণ হয়ে গেলে দেখো আমরা পেয়ে যাচ্ছি এখানে 15 সেন্টিমিটার। তাহলে এটা হবে প্রতিবিম্বের উচ্চতা। এরপরে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 দেখো, বিচ্ছুরণ এবং বিক্ষেপণের মধ্যে পার্থক্য। প্রথম পার্থক্য হচ্ছে বিচ্ছুরণে সাদা বা যে কোনো যৌগিক আলো, তাদের যেটা উপাদান আলো বা যে মৌলিক বর্ণ দিয়ে সেগুলো তৈরি, সেই মৌলিক বর্ণে বিশ্লিষ্ট হয়ে যায়, মানে ভেঙে যায়। আর বিক্ষেপণে মূল পথ থেকে বিভিন্ন দিকে আলোর বিস্তার ঘটে। নেক্সট কারণটা কি, কেন ঘটে? দেখো, এক্ষেত্রে বিচ্ছুরণের ক্ষেত্রে প্রিজম বা উপযুক্ত কোনো স্বচ্ছ প্রতিসরক মাধ্যমের মধ্য দিয়ে সাদা আলো যখন যায় তখন তার মধ্যে থাকা বিভিন্ন মৌলিক আলোর বেগ যেহেতু আলাদা হয়, তার জন্যই কিন্তু বিচ্ছুরণটা ঘটে। আর বিক্ষেপণ দেখো, বাতাসে থাকা বিভিন্ন গ্যাসীয় অণু অপেক্ষাকৃত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ এবং শোষিত আলোক রশ্মির বা আলোক শক্তির বিভিন্ন দিকে বা বিভিন্ন অভিমুখে পুনঃনিঃসরণের ফলে কিন্তু বিক্ষেপণ ঘটে। 3 নম্বর পয়েন্টে তোমরা উদাহরণ দেবে যে প্রথমে বিচ্ছুরণের ফলে দেখো আকাশে রামধনু বা রংধনু গঠিত হয়, আর আকাশের রং যে নীল হয় সেটা কিন্তু বিক্ষেপণের জন্য হয়। তাহলে দুটোর একটা করে উদাহরণ তোমরা দেবে। এরপরে নেক্সট আমরা এই চ্যাপ্টারের সাজেশনের লাস্ট কোশ্চেনে চলে এসেছি। এখানে বলা হয়েছে দেখো, √2 প্রতিসরাঙ্কের কোনো মাধ্যমে কোনো আলোকরশ্মি 45 ডিগ্রি কোণে আপতিত হলে ওই আলোকরশ্মির চ্যুতিকোণ নির্ণয় করো। আমরা জানি প্রতিসরাঙ্ক মিউ মানে হচ্ছে sin i বাই sin r। প্রতিসরাঙ্ক বলেছে √2, তাহলে সাইন হচ্ছে 45 ডিগ্রি, যেহেতু আপতন কোণ বলেছে 45 ডিগ্রি। প্রতিসরণ কোণ আমি জানি না, সেটা বের করব। তাহলে সাইন 45 বাই সাইন আর, সাইন 45-এর মান তোমরা জানো 1/√2, তাহলে বাই সাইন আর বসালাম। এবার এটা হচ্ছে দেখো 1/2 ইন্টু 1/sin r, তাহলে সাইন আর এটাকে তোমরা এদিকে নিয়ে আসো, তাহলে √2 এদিকে চলে আসবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/√2 ইন্টু 1/√2, তার মানে 1/√4, তার মানে 1/2, বা তোমরা চাইলে এটাও লিখতে পারো 0.5। এবার 1/2 মানে তোমরা জানো সাইন 30, তাই না। বা এখানে আমরা এরকমভাবেও লিখতে পারি যে আর মানে হচ্ছে সাইন ইনভার্স 0.5 বা 1/2, যেটা খুশি লিখতে পারো। এখানে 0.5 লিখেছি, তুমি চাইলে 1/2ও বসাতে পারো, একই ব্যাপার। তাহলে আর মানে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে চ্যুতিকোণ কত? চ্যুতিকোণ মানে হচ্ছে এই দুটো কোণকে মাইনাস করতে হবে, তাহলে 45 ডিগ্রি আমাদের প্রশ্ন দেওয়াই হয়েছে। প্রশ্নতে দেখো যে আলোকরশ্মির আপতন কোণ 45 ডিগ্রি। তাহলে এখানে আপতন কোণ থেকে প্রতিসরণ কোণ মানে আর মাইনাস করব, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে 15 ডিগ্রি। তাহলে আজকে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে ভীষণ একটা ভাইটাল চ্যাপ্টার আলো, যেখান থেকে তোমাদের 12 মার্কসের কোশ্চেন আসে, সেখান থেকে তোমাদের সমস্ত যে প্রশ্নগুলো রয়েছে, সাজেশন রয়েছে, সেই সাজেশনের আনসার প্রোভাইড করলাম। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। তার সঙ্গে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আজকের ক্লাস কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, এবং নেক্সট ক্লাসে তোমাদের কোন চ্যাপ্টারের উপর সাজেশন প্রোভাইড করলে ভালো হয় সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে আজকের ক্লাসে এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।